তো মোটামুটি আমরা কম বেশি প্রত্যেকেই সার্ভাইভাল সিনেমা পছন্দ করি। এখন সার্ভাইভ বলতে একদম মহাকাশে বা সমুদ্রের একদম গভীরে, এই দুটো হলে তো কোনো কথাই না। শুরুতে আপনাদের একটা ফ্যাক্ট বলি, গোটা বিশ্ব জুড়ে সমুদ্রের নিচে প্রায় 20,000 মাইলের মতন আন্ডারসি গ্যাস লাইন ছড়িয়ে রয়েছে, বা যেটাকে আমরা সাবমেরিন পাইপলাইনও বলে থাকি, এবং সেগুলোকে মেনটেনেন্স করার জন্য মানুষদের সেই গভীরেই তো যেতে হয়। যারা এই কাজগুলো করে তাদেরকে স্যাচুরেশন ডাইভার্স বলা হয়, এবং মানুষদের এই কাজগুলোকে কমপ্লিট করার জন্য কখনো কখনো 1000 ফিট গভীরেও নামতে হয়। আর সেই কারণেই তো এই কাজটাকে পৃথিবীর ওয়ান অফ দ্য ডেঞ্জারাস জব বলা হয়। আজকের স্টোরিটা কোনো সো কল্ড ম্যানমেড বা কাল্পনিক গল্প না, বরং সত্য ঘটনা অবলম্বনে। তো শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি লাস্ট ব্রেথ সিনেমাটাকে নিয়ে আলোচনা করব। স্থানটা হচ্ছে স্কটল্যান্ড, এবং গল্পের মেইন চরিত্র আমরা ক্রিসকে দেখতে পাই, যে তার ফিয়ান্সের সাথে সাক্ষাৎ করে। তার নাম হচ্ছে মোরাক। খুব শীঘ্রই তারা বিয়ে করতে চলেছে, এবং এই সুন্দর একটা জায়গাতে তারা জমি কিনছে, যেখানে তারা দুজন তাদের বাকি জীবনটা কাটাবে। ক্রিস তখন মোরাকে আর একটা সুসংবাদ দিতে এসেছে, তার একটা নতুন কাজ এসেছে, তাকে একটা স্যাচুরেশন ড্রাইভার্স হিসাবে চুজ করা হয়েছে। এরকমই তো একটা কাজ সে চেয়েছিল এতদিন। তবে মেয়েটার মনে একটু চিন্তা রয়েছে, যে সমুদ্রের গভীরে সে নামবে সেটা হচ্ছে নর্থ সি, এবং এরকম বহু পৌরাণিক কথা, অনেক মিথ রয়েছে যে সেই গভীরে নাকি নামা উচিত না, সেটাতে নাকি অভিশাপ লাগে। যদিও ক্রিস এইসব কথা তো একদমই বিশ্বাস করে না। সে তার ফিয়ান্সেকে আশ্বাস দেয় যে সে একদম সেফলি ফিরে আসবে, তার কিছুই হবে না। তারপর তার লাইফের হ্যাপিয়েস্ট ডে, তার নতুন কাজ। প্রথমেই সে তার বেস্ট বার্ডির সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে ডানকান। ডানকান কিন্তু ক্রিসকে খুব ভালোবাসে, তার কেয়ার করে, এবং ক্রিসকে সুসংবাদটাও দেওয়া হয় যে এই নতুন কাজে ক্রিসের সাথে দুজন থাকবে, এক হচ্ছে ডেভিড এবং আরেকজন হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড ডানকান। যাই হোক, ক্রিস তো সেটা শুনে খুবই হ্যাপি। তারপর ক্রেইগ নামক আরেকজন মানুষ তাদের সাথে সাক্ষাৎ করে। ক্রেইগ হচ্ছে তাদের বস, এবং তারই তত্ত্বাবধানে সম্পূর্ণ মিশনটা হবে। সেখানে অনেকগুলো ডাইভার্স রয়েছে, এবং তাদেরকে নিয়ে সে মোট 3টে দল বানায়, যারা আলাদা আলাদাভাবে কাজটাকে সম্পূর্ণ করবে। অবভিয়াসলি ক্রিসের দলে তার বেস্ট ফ্রেন্ড ডানকানও রয়েছে। তাদেরকে একটা ডাইভিং চেম্বারসে রাখা হবে, বা যেটাকে প্রেশারাইজ চেম্বারও বলা হয়। অ্যাকচুয়ালি সমুদ্রের সেই গভীরে যে চাপটা রয়েছে, বডি সেগুলো সহ্য করতে পারে না। তো সেটার সাথে অ্যাডজাস্ট করার জন্য এই স্পেশালাইজ চেম্বারটাকে বানানো হয়, যাতে শরীরটা অ্যাডজাস্ট হয়ে যায় সেই চাপের সাথে। প্রত্যেকেই সেই চেম্বারসে তারপর প্রবেশ করে, ছোট এক টাইপের ক্যাপসুলের মতন জায়গা। ক্রিস বহুবার ডেভিড নামক সেই মানুষটার সাথেও কথা বলার চেষ্টা করে, তবে ডেভিড সম্ভবত কথা বেশি একটা বলতে পছন্দ করে না। যদিও ক্রিস তো একটা নতুন মেম্বার, হয়তো সেই কারণেই সে ক্রিসের সাথে বেশি একটা কথা বলছে না, কারণ সে জুনিয়র। তারপর কি, সেই চেম্বারটাকে বন্ধ করে দেওয়া হয়, সেখানে কিছু গ্যাস ফিল করা হয় যাতে তাদের বডিটা অ্যাডজাস্ট হয়ে যায়, এবং তারপর তাদের জাহাজটা ছেড়ে দেওয়া হয়, যেটা চলেছে সেই নর্থ সি এর উদ্দেশ্যে। তারই নিচে সেই গ্যাস পাইপলাইন রয়েছে, যেটাকে তাদের ফিক্স করতে হবে বা ঠিকঠাক করতে হবে। তারপর বেশ কয়েকটা ঘন্টা কেটে যায়, সামনে একটা বড় কাজ, একটা বড় মিশন। তারা একসাথে বসে বেশ কিছুটা ভালো সময় কাটাচ্ছে, এবং তখনই ডাঙ্কান একটা দুঃসংবাদ জানায় যে এটাই তার লাস্ট অপারেশন। এরপরই সে রিটায়ার করছে এই কাজ থেকে। যদিও সে রিটায়ার তো করতে চায় না, তার মনে এখনো ইচ্ছা যে সে 10টা বছর এই ডিউটিই করবে, তবে সম্পূর্ণ ম্যানেজমেন্ট তাকে বসিয়ে দিচ্ছে, এবং ক্রিস এটা নিয়ে প্রতিবাদও করে ওঠে। কিন্তু ডাঙ্কান আর প্রতিবাদ করতে চায় না। ডাঙ্কান চাইলে সে একটা ভিন্ন পদেও কাজ করতে পারে, তবে না, সে মনে করে যে কোম্পানি যখন চেয়েছে তাহলে হয়তো এখনই তার থেমে যাওয়া উচিত। অন্যদিকে তাদের সেই জাহাজটা সেই ডাইভিং সাইটের একদম কাছে গিয়ে পৌঁছেছে। দেখুন, সমুদ্রের মাঝখানে কিন্তু প্রযুক্তি অত কাজ করে না যে আপনি ভাবছেন যে ম্যাপ দেখে বা গুগল ম্যাপ দেখে আপনি প্রপার লোকেশনটা ডিসাইড করবেন, সেটা হয় না। সেখানে যেটা কাজ করে সেটা হচ্ছে ডিপিএস, ডাইনামিক পজিশনিং সিস্টেম, যেটার উপরে নির্ভর করেই তারা তাদের জাহাজটাকে সেই ডাইভিং সাইটের উপরে নিয়ে যায়। অর্থাৎ তাদের জাহাজটা দাঁড়াবে একটা জায়গায়, এই ডাইভার্সগুলো বা এই মানুষগুলো সরাসরি জলের নিচে নামবে, তাদের কাজটা সম্পন্ন করে আবার সরাসরি উঠে জাহাজে চলে আসবে। এখন জাহাজটা যদি তার জায়গা থেকে সরে যায়, বা একটা মানুষ যদি তাদের পজিশন থেকে সরে যায় বা হারিয়ে যায়, তো এই সমুদ্রের মাঝখানে কি এই মানুষটাকে খোঁজা সম্ভব? একদমই না। সো তারা সেই পজিশনে চলে এসেছে। ক্রিস, ডানকান এবং ডেভিড, তাদেরকে 1 ঘন্টা দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে রেডি হচ্ছে, এবং তারপরই তারা সমুদ্রের নিচে নামবে। যে ডাঙ্কান রয়েছে সে থাকবে একটা ডাইভিং বেলের মধ্যে, অন্যদিকে ক্রিস এবং ডেভিড তারা নামবে সমুদ্রের নিচে। ডাইভিং বেলটাকেও কিন্তু সেই জাহাজ থেকে নিচে সমুদ্রের নিচে পাঠানো হয়, এবং এই ডাইভার্সরা সেটার থেকে নেমে আরও নিচে আরও গভীরে যায়। ক্রিস এবং ডেভিড তারা স্যুট পরে তাদের ডাইভিং গিয়ার্সগুলো নিয়ে একদম রেডি। অন্যদিকে ডাঙ্কান সেই ডাইভিং বেলের মধ্যে দাঁড়িয়ে সবকিছু ম্যানেজ করবে। ক্রিস এবং ডেভিড তাদের বডিটা একটা আম্বিলিকাল লাইনের সাথে কানেক্টেড থাকবে, অর্থাৎ কিছু তার এবং কিছু পাইপ, যেটার মাধ্যমে তাদের সাথে কমিউনিকেশন করা, যেটার মাধ্যমে তাদেরকে অক্সিজেন পাঠানো হবে, তাদের স্যুটে কিছু গ্যাস পাঠানো হবে। তো বলতে গেলে এটা এক টাইপের আম্বিলিকাল কর্ড, মানে সেই জিনিস যেটার সাথে মা এবং বাচ্চা কানেক্টেড থাকে। তারপর সেই 2 ডাইভার্স একদম গভীরে নামা শুরু করে, এবং তারা তাদের পজিশনে গিয়ে পৌঁছায়, যেটা প্রায় 300 ফিট নিচে।
সো ক্রিস তার কাজটা শুরু করছে, তবে সেই মুহূর্তেই একটা দুর্ঘটনা ঘটে। বাইরে চলছে চরম ঝড় বৃষ্টি। যেমনটা বললাম, সেই জাহাজটা কমপ্লিটলি ভাবে ডিপিএস নামক একটা প্রযুক্তির উপরে নির্ভর করে সেই স্থানে দাঁড়িয়ে রয়েছে, তবে কোনোভাবে সেই ডিপিএস সিস্টেমটা ম্যাল ফাংশন করে বসে বা সেখানে কিছু সমস্যা হয় এবং সেই জাহাজটা তার পজিশন থেকে আচমকা সরে যায়। এখন দেখুন, জাহাজটা তো সরে গেছে, সেই জাহাজের সাথে সেই ডাইভিং বেলটাও কানেক্টেড এবং সেই ডাইভিং বেলের সাথে সেই দুজন ডুবুরি বা সেই দুই ডাইভার্স তারাও কানেক্টেড। সেই ডাইভিং ভেলের মধ্যে রয়েছে ডাঙ্কান, যে সম্পূর্ণ ব্যাপারটা জানা যে কী সমস্যা ঘটেছে, এবং ক্রিস এবং ডেভিডের যাতে বেশি কোনো সমস্যা না হয় সেই কারণে সে জলের নিচে সেই আম্বিলিক্যাল লাইন্সগুলো আরও ফেলতে থাকে, যাতে তাদের সেই তারে বা পাইপে তেমন টান না লাগে। তাদেরকে অল্প কিছু সময় দেওয়া হয়েছে, খুব শীঘ্রই তাদেরকে সেই ডাইভিং বেলের মধ্যে উঠে আসতে হবে। আর কি, সেখানে একটা জীবন মৃত্যুর রেস শুরু হয়েছে। ডেভিড সে এক্সপার্ট, সময় মতন সে সেই পাইপলাইনের একটা টপ সাইড, যেটাকে তারা ম্যানিফোল্ড বলে, সেখানে উঠে এসেছে। অর্থাৎ তার সেই আমেরিকান লাইনে যদি কোনো টানও পড়ে তাতে তার কোনো সমস্যা হবে না। কিন্তু ক্রিস উঠতে গিয়ে তার সেই আমেরিকান লাইন্সটা আর একটা জায়গায় আটকা পড়ে যায়। এখন জাহাজেরও তো একটা বড় টান রয়েছে। ডেভিড বুঝতেই পেরেছে যে এই পাইপটা এখনই ছিঁড়ে যাবে। সেই প্রচণ্ড টানের কারণে ক্রিসকে যে অক্সিজেনটা সাপ্লাই করা হচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। সেই কারণে ডেভিড তাকে বলে তার যে এমার্জেন্সি রিজার্ভটা রয়েছে, যেটা মাত্র 10 মিনিটের জন্য তাকে অক্সিজেন দেবে, সেটাকে অন করতে। সে জানে যে এই তারটা এখনই কেটে যাবে, সেই কারণে সে ক্রিসকে বলে যে সেই ম্যানিফোল্ডের একদম টপে অপেক্ষা করতে, সে আসবে আবারও নিচে তাকে বাঁচানোর জন্য। আর তখনই সেটা হয়। প্রচণ্ড টানে ক্রিসের সেই আমেরিকান লাইনটা একদম কেটে যায়। অন্যদিকে ডেভিড সরাসরি সেখান থেকে ভেসে উপরে চলে যায়। অন্যদিকে ডাঙ্গান সে খুবই চিন্তায় রয়েছে, সে সেই আমেরিকান লাইন্সগুলো টেনে টেনে উপরে তোলার চেষ্টা করছে। অবশ্যই ডেভিড তো ফাইনালি উঠে এসেছে, কিন্তু ক্রিসের সেই তারটা ছেঁড়া রয়েছে, সে আর উঠতে পারেনি। এখন যেহেতু সেই তারটা ছিঁড়ে গেছে, যার কারণে তার অক্সিজেন সাপ্লাই, তার সাথে কমিউনিকেশন, সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সে একেবারে আইসোলেট হয়ে পড়েছে। অন্যদিকে ক্রেইগ, যে এই সম্পূর্ণ মিশনের হেড ছিল, সে তো খুবই চিন্তায় পড়ে গেছে। সে জাহাজের ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করে যে জাহাজের অ্যাঙ্কারটা ফেলে দিতে, যাতে জাহাজটা আর তার জায়গা থেকে না সরে যায়। যেমনটা বললাম, তাদের ডিপিএস সিস্টেমটা তো এই মুহূর্তে কাজ করছে না, তো তারা তাদের সেই পজিশন থেকে কতটা সরে গেছে, কতটা দূরে রয়েছে সেটা তো তারা জানেই না। তবে ক্যাপ্টেন জেমসন জানায় যে না, এটা সম্ভব না, তারা এই মুহূর্তে নিচে অ্যাঙ্কারটা ফেলতে পারবে না, কারণ নিচে বহু স্থানে গ্যাস পাইপলাইন থাকতেই পারে। তারা যদি এই মুহূর্তে অ্যাঙ্কারটা ফেলে তাহলে সেটা সেই পাইপলাইন সব ফাটিয়ে দেবে, যার কারণে একটা প্রাকৃতিক দুর্যোগও ঘটতে পারে। তো একটা মানুষকে বাঁচানোর জন্য এরকম একটা বড় রিস্ক কি নেওয়া সম্ভব? অবশ্যই না। অন্যদিকে ক্রিসের কাছে মাত্র 7 মিনিটের অক্সিজেন বাকি রয়েছে। সেই আমেরিকান লাইনটা কেটে যাওয়ার যে ঝটকাটা লেগেছে, যার কারণে সে সমুদ্রের মাঝখানে একটা স্থানে রয়েছে। তার কম্পাসটাও খারাপ হয়ে গেছে, সেই কারণে সে বুঝতে পারছে না যে সে কোথায় আছে। ডেভিড তো তাকে বলেছিল যে সেই ম্যানিফোল্ডের একদম টপে যেতে হবে। একদিকে কম্পাস কাজ করছে না, অন্যদিকে সমুদ্রের গভীরে সেই অন্ধকার, ফ্লেয়ারের সাহায্যেও তেমন একটা হেল্প সে পাচ্ছে না। অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন সম্পূর্ণ শিপটাকে ডায়াগনোস করে বুঝতে পেরেছে যে শিপের থ্রাস্টারে কোনো সমস্যা হয়নি। এখন তাদের শিপটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে, সেই ডিপিএস এর ভরসায় থাকলে চলবে না। আর অবশ্যই ম্যানুয়াল কন্ট্রোল যদি তারা না করে, তাহলে বাইরে যে ঝড় উঠেছে, যে ঢেউ রয়েছে, যার কারণে জাহাজ আরও অনেক দূরে চলে যেতে পারে। তাদেরকে ততক্ষণ এই জাহাজটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করে একই জায়গায় রেখে দিতে হবে, যতক্ষণ না সেই ডিপিএস সিস্টেমটাকে নতুন করে অনলাইন না করা যায়। অন্যদিকে ক্রিস, যার কাছে মাত্র 4 মিনিটের অক্সিজেন বাকি রয়েছে এবং সে ফাইনালি সেই পজিশনে গিয়ে পৌঁছায়। এখন তাকে ম্যানিফোল্ডে সেই টপে উঠতে হবে। উঠতে উঠতেই সময় প্রায় কেটে যায়। সে জানে যে তার কাছে আর অক্সিজেন নেই এবং চোখের সামনে সে মৃত্যুটাকে দেখছে। আর এই সময় কার কথাই বা তার মনে আসতে পারে? অবভিয়াসলি সে তার ভালোবাসাকে প্রতিজ্ঞা করে এসেছিল যে তার কিছু হবে না, এবং তারই কথা তার মাথায় আসছে। এবং তার কথা ভাবতে ভাবতেই সময় কেটে যায় এবং সেকেন্ডের পর সেকেন্ড কেটে অক্সিজেন শেষ হয়ে যায়। অন্যদিকে সেই জাহাজটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করা হচ্ছে, যেটা সত্যি খুবই কঠিন কাজ। সেই জাহাজটাকে একটা জায়গায় ব্যালেন্স করে রাখাটা সত্যি কঠিন। একই সাথে ডিপিও জানায় যে সেই ডিপিএস সিস্টেমটাকে অনলাইন করার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে একটা হার্ড রিসেট করা। তবে সেটা করতে ঘন্টাখানিকও লেগে যেতে পারে এবং এত সময় তো তাদের নেই। জাহাজের ক্যাপ্টেন জানায় যে শীঘ্রই আর একটা রাস্তা বার করতেই হবে তাদের। অন্যদিকে অ্যান্ড্রিউ, যে আরওভি ড্রোনটাকে কন্ট্রোল করছিল, সেও কিন্তু ক্রিসকে খুঁজছে। প্রথমে মেইনটেনেন্স এরিয়াতে তাকে খুঁজে না পাওয়া গেলেও একদম টপে সেই ম্যানিফোল্ডে ফাইনালি তাকে খুঁজে পায় তারা। অবশ্যই ক্রিসের কাছে যে অক্সিজেনের রিজার্ভ ছিল সেটা শেষ হয়ে গেছে এবং ক্রিস সেখানে পড়ে রয়েছে, তবে তার হাত পা নড়ছে। অক্সিজেন ছাড়া সময় কেটে গেছে প্রায় 7 মিনিট। ক্রেইগ তখন অ্যান্ড্রিউকে বলে যে তাদের ড্রোনটা দিয়ে যদি কোনোভাবে ক্রিসকে টেনে উপরে তোলা যেত তো তাহলে তো ভালোই হতো, তাই না? অ্যান্ড্রিউ জানায় যে এই আরওভি ড্রোনগুলোকে তৈরি করা হয়েছিল ডেড বডিগুলোকে তোলার জন্য, তবে ক্রিস তো জীবিত রয়েছে। এই কাজটা করতে গিয়ে যদি ক্রিস মারা যায় তখন কি হবে? অবশ্যই এই কাজটা তো সে করতে পারবে না, সেই কারণে ক্রেইগ নিজে দায়িত্ব নেয়। ক্রেইগ জানায় যে এই মানুষগুলোকে সে কাজে এনেছে
এই মানুষগুলো তার রেসপন্সিবিলিটি, সেই কারণে ক্রেইগ নিজে কন্ট্রোলটা সামলায় এবং সেই ড্রোনটার মাধ্যমে ক্রিসকে সেখান থেকে তোলার চেষ্টা করে। তবে তারা তুলতে পারে না, কারণ ক্রিস একটা হুকের মাধ্যমে নিজেকে সেখানে আটকে রেখেছিল। তবে কেন? ক্রিস জানতো যে সে আনকনসিয়াস হয়ে পড়বে, সে তার জ্ঞান হারাবে এবং চরম জলের চাপে বা ঢেউতে যাতে তার বডিটা ভেসে অন্য কোথাও না চলে যায়, সেই কারণেই সে নিজেকে সেখানে আটকে রেখেছিল। আর সেই কারণেই সেই ড্রোনটার মাধ্যমে ক্রিসকে তো উপরে তোলা সম্ভব না। আর এইভাবেই 16টা মিনিট কেটে গেছে, ক্রিস অক্সিজেন ছাড়া রয়েছে সেই জলের নিচে। সামহাও তার হাত পাতগুলো নড়ছে, যেটাকে এক্সপ্লেইন করা হয় যে সম্ভবত ব্রেন অক্সিজেনের অভাবেই সেই রেসপন্সগুলো করে থাকে। এটার এক্স্যাক্ট মেডিকেল এক্সপ্লেনেশন আমি আপনাদের দিতে পারবো না অবভিয়াসলি। একই সাথে ডাঙ্কান ডেভিডকে সেই পুরনো গল্পটা শোনায় যখন ক্রিসের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল। তারা একটা রেস্কিউ অপারেশনে ছিল, যেখানে কাঁকড়া ধরা একটা জেলেদের বোট ডুবে গিয়েছিল। তারা সেই সমুদ্রের গভীরে গিয়েছিল মৃতদেহগুলোকে উদ্ধার করার জন্য। তবে একজন মানুষের বডি তারা খুঁজে পায় না, যেটা অবশ্যই জলের স্রোতেই অন্য কোথাও চলে গেছে। আর সেই কারণেই হয়তো ক্রিস নিজের বডিটাকে সেখানে হুক দিয়ে আটকে রেখেছিল। ডাঙ্কান জানায় যে একজন মানুষের বডি তো পাওয়া যায়নি, তার পরিবারকে এখন তারা কি জবাব দেবে। সেই কারণে মৃত মানুষটির পরিবারকে একটা বাক্স দেওয়া হয়, যেটা বেসিক্যালি জুতোর বাক্স, যেটার মধ্যে সে মৃত মানুষটির লকারে তার পছন্দের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো ছিল। এখন ডাঙ্কান তখন কাঁদতে কাঁদতে এই কথাটাই বলছে যে সে ক্রিসের পরিবারকে বা ক্রিসের গার্লফ্রেন্ড বা মোরাককে এরকম বাক্স তো দিতে পারবে না, সে নিজের মুখটাই বা দেখাবে কি করে। অন্যদিকে বর্তমানে ডিপিও নামক একজন ইঞ্জিনিয়ারকে আমরা দেখেছিলাম যে সেই ডাইনামিক পজিশনিং সিস্টেমটাকে ঠিক করতে গিয়েছিল, সে ফাইনালি সেটাকে ফিক্স করে দেয়। তাদের ডিপিএস সিস্টেমটা ফাইনালি অনলাইন হয়ে গেছে। ডাঙ্কান এবং ডেভিডের সাথে কন্ট্রোল রুমের সম্পূর্ণ কানেকশন আবার রিস্টোর হয়ে গেছে। ক্রেইগ ডাঙ্কানকে জানিয়ে দেয় যে তারা ক্রিসকে খুঁজে পেয়েছে, সেই ম্যানিফোল্ডের একদম টপে রয়েছে তার বডি, এবং ডাঙ্কান তৎক্ষণাৎ ডেভিডকে আবারও রেডি করে সেই স্থানে পাঠায়। তবে যাওয়ার আগে সে ডেভিডকে রিকোয়েস্ট করে যে সে একই দিনে দুটো মানুষকে কিন্তু হারাতে পারবে না। তো ডেভিড ফাইনালি সেই স্থানে গিয়ে পৌঁছায়। অবশ্যই সে ক্রিসকে খুঁজে পায়। ক্রিসের বডিটা তার নিজের সাথে হুকের মাধ্যমে কানেক্ট করে এবং এখন তাকে উপরে উঠে আসতে হবে। তবে যেমনটা বললাম, বাইরে চরম ঝড় এবং বড় বড় ঢেউ, যার কারণে জাহাজটা বহুবার তার পজিশন থেকে সরে যাচ্ছে। এখন যেহেতু জাহাজটা সরে যাচ্ছে, যার ফলে তার সাথে কানেক্টেড সেই ডাইভিং বেল এবং সেই দুই ডাইভার্স তারাও তাদের জায়গা থেকে সরে যাচ্ছে। আর এরকম অবস্থায় ক্রিসের আনকনসিয়াস বডিটাকে উপরে তোলাটা খুবই কঠিন। ডেভিড তখন সেই আমেরিকান লাইন্সটাকে একদম দড়ির মতন ধরে ধরে উপরে ওঠার চেষ্টা করছে। অবশ্যই জলের নিচে ওয়েট তো তেমন বোঝা যায় না, তবে ওজন যে একদম শূন্য হয়ে যায় তাও তো না। ক্রিসের বডি, তারপর সেই ডাইভিং গিয়ার্সগুলো যেগুলোর যথেষ্ট ওয়েট রয়েছে, একই সাথে ডেভিডের নিজের ওজনটাও রয়েছে। তো এই কমপ্লিট ওজনটাকে ক্যারি করে সেই দড়ি ধরে ধরে উপরে ওঠাটা তার জন্য খুবই কঠিন। একই সাথে তারা এক জায়গায় তো দাঁড়িয়ে নেই, তাদের সেই ডাইভিং মেলটা কিন্তু মুভ করছে, যার ফলে সেই দড়িটা ধরে টেনে টেনে উপরে ওঠাটাও তার পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়ছিল। তবে এবার ডেভিড ফেইল হয় না। ফাইনালি সাকসেসফুলি সে ক্রিসকে নিয়ে সেই ডাইভিং বেল পর্যন্ত গিয়ে পৌঁছায়। ডাঙ্কান তখন ক্রিসকে টেনে তোলে, তবে ক্রিস একদম আনরেসপন্সিভ। সে কোনো আওয়াজ করছে না, কোনো রেসপন্স করছে না, শ্বাস প্রশ্বাসও তার চলছে না। সবাই খুবই চিন্তিত। ডাঙ্কান তাকে রেস্কিউ ব্রিদিং দেয়, যেটাকে মাউথ টু মাউথ রিসাসিটেশন বলা হয়। তবে কোনোভাবেই কোনো ফলাফল তো আসছে না। তবে কিছু সময় পরে ক্রিস একটু রেসপন্স তো করে বসে, তার চোখ তো খোলা, তবে তার বডি একদম স্টিল। সে শ্বাস প্রশ্বাস তো নিচ্ছে, কিন্তু কোনো রেসপন্স করছে না। আসলে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে সে অক্সিজেন ছাড়া ছিল। অক্সিজেনের অভাবে তার ব্রেন রেসপন্স করা বন্ধ করে দিয়েছে, যার কারণে তার বডি তো চলছে, তবে তার ব্রেন কোনো উত্তর দিচ্ছে না। ডাঙ্কান পুরো হাল ছেড়ে দিয়েছে। সে ভেবেই নিয়েছে যে অনেক দেরি হয়ে গেছে, এখন হয়তো আর কিছু করা সম্ভব না। ডেভিড তখন ক্রিসের সাথে কথা বলার চেষ্টা করে, তার থেকে রেসপন্স নেওয়ার চেষ্টা করে। ডেভিড যে প্রথম থেকে ক্রিসের সাথে বেশি একটা কথা বলছিল না, তবে সে এখন ক্রিসকে নানান প্রশ্ন করছে, তার থেকে উত্তর চাইছে। তবে সবশেষে যখন তারা দুজনেই হাল ছেড়ে দিয়েছে, ডাঙ্কান তো কান্নায় ভেঙে পড়েছে। আর তখনই ক্রিস রেসপন্স করে বসে। সে ডেভিডকে প্রশ্ন করে যে, ডেভিড তুমি ঠিক আছো? আর এটা দেখে ডাঙ্কানের তো খুশির ঠিকানা নেই। শুধু তাই না, সেই জাহাজের প্রত্যেকে, ক্রেইগ, জাহাজের ক্যাপ্টেন, তারা প্রত্যেকেই হ্যাপি। আসলে প্রত্যেকেই তো তাদের 100% দিয়েছে ক্রিসকে বাঁচানোর জন্য, এবং এই মানুষটাকে জীবিত দেখে তাদের থেকে বেশি আর কে খুশি হতে পারে। আর কি, তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। অবশ্যই তাদের এই মিশনটাকে অ্যাবর্ট করা হয়েছে, তাদের এই কাজটাকে স্থগিত করা হয়েছে, সেটা আবার পরে নয় করা যাবে। এখন সমুদ্রের সেই গভীর থেকে উঠে তারা সরাসরি বাইরে তো বেরোতে পারবে না। বেশ কিছুটা দিন তাদেরকে সেই প্রেশারাইজ চেম্বারে থাকতে হবে, যেখানে তাদের বডিটা সমুদ্রের সারফেসের চাপের সাথে অ্যাডজাস্ট করবে। মানে বেসিক্যালি আমাদের বডিটা নর্মাল হতে একটু সময় লাগে। ডেভ বেশ কয়েকবার ক্রিসের বডি চেক আপ করেছে এবং ক্রিস একদম ঠিকঠাক রয়েছে। ডেভ সত্য কথাটাই জানায় যে প্রায় 40 মিনিটের বেশি ক্রিস সমুদ্রের নিচে ছিল। 30 মিনিটের মতন তো প্রায় অক্সিজেন ছাড়া ছিল সে। হিসেব মতন তো তার মরে যাওয়ার কথা। তবে কেমন মিরাকেল দেখুন।
অন্যদিকে ক্রিস যে তার ফিয়ান্সেকে প্রমিস করেছিল যে তার কিছু হবে না, সে একদম নিরাপদ থাকবে, সে তার প্রমিসটা তো রাখতে পারেনি। যাই হোক, জীবিত তো ফিরে এসেছে, আর সেই কারণেই তো এই কাজটাকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ডেঞ্জারাস জব বলা হয়। শুনেছিলাম ডেভের 2টো বাচ্চা মেয়েও রয়েছে। ফাইনালি ডেভ তাদের মুখটা একবার দেখে নেয়। আফটার অল মৃত্যুটাকে সেও তো অনেক কাছ থেকে অনুভব করেছে। ক্রিস তার গার্লফ্রেন্ডকে ফোন করে বলে দেয় যে সে ফিরে আসছে। তাদের যে মিশনটা ছিল সেটাতে একটা সমস্যা হয়েছে, যার কারণে তাদের কাজটা এই মুহূর্তে একটু বন্ধ রাখা হয়েছে। একই সাথে তাদের সেই চেম্বার্স থেকে বেরোনোরও সময় হয়ে এসেছে। ক্রিস ডাঙ্কানকে বিদায় জানায়, অন্যদিকে ডাঙ্কান সেই চেম্বারের মধ্যেটা একটু ঘুরে ফিরে দেখে। আফটার অল এই স্থানটাতে সে বহু বছর কাটিয়েছে, তবে যেমনটা বললাম এটাই তার লাস্ট অপারেশন। এই জায়গাটাকে সে খুবই মিস করবে। বাড়ি ফিরে এসে ক্রিস মোরাককে মিথ্যে কথাই জানায় যে তাদের কাজে একজন ড্রাইভার একটা দুর্ঘটনায় পড়ে গেছিল এবং সেই কারণেই তাদের কাজটাকে পোস্টপোন করা হয়েছে। তবে তার গার্লফ্রেন্ড সে বুঝে গেছে যে সেই ড্রাইভারটা আর কেউ না, সেটা অবশ্যই ক্রিস। তবে ফাইনালি সে হ্যাপি যে ক্রিস ফিরে এসেছে একদম সুস্থ সবলভাবে। তবে এই জিনিসটা এখনও মানুষকে অবাক করে দেয় যে বিনা অক্সিজেনে প্রায় 29 মিনিট ক্রিস জীবিত কিভাবে ছিল। অনেকে মনে করে সমুদ্রের গভীরের এক চাপ এবং টেম্পারেচারের কারণে হয়তো তার শরীর জীবিত ছিল, তবে কেউ এটার প্রপার এক্সপ্লেনেশন দিতে পারেনি এবং তার বেঁচে ফেরাটা এখনও একটা মিরাকেল এবং একটা মিস্ট্রি। এরপরে আমরা কিছু রিয়েল ফুটেজ দেখতে পারি। এই ঘটনাটার পরে ক্রিস এবং মোরাগের ফাইনালি বিয়ে হয়। এই দুর্ঘটনার ঠিক 3 সপ্তাহ পরে ক্রিস, ডেভ এবং ডাঙ্কান তারা আবারও সেই সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছায় তাদের ফেলে আসা কাজটাকে সম্পূর্ণ করার জন্য, এবং তার লাস্ট বেস্ট সিনেমাটা এখানেই শেষ হয়। তো এই ছিল স্টোরি। কেমন লেগেছে আপনাদের? ওয়েল, যেহেতু এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি, মানে একদম রিয়েল ইনসিডেন্ট, কোনো ইন্সপায়ার্ড স্টোরি না, তো এখানে আমাদের জাজ করারও কিছু নেই। তবে এক্সিকিউশনটা প্রপার আমার মনে হয়েছে। সিনেমায় এত সুন্দর মিউজিক ছিল, ইমোশনাল মোমেন্টসগুলো প্রপারলি এক্সিকিউট করা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে সিনেমাটা ভালো লেগেছে, কারণ আন্ডার ওয়াটার সার্ভাইভাল এই জন্যটা আমার খুবই ভালো লাগে। তবে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সমুদ্রের গভীরে যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট ভিডিওটা দেখতে দেখতেও করে দিতে পারেন। ভালো লাগলে লাইক করতে পারেন, আর এছাড়াও চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন, যেটার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো সেখানে দেখা হবে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।